আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারতে রাফাল যুদ্ধ বিমানের প্রধান অংশ যৌথভাবে নির্মাণের লক্ষ্যে ফ্রান্সের দাসো অ্যাভিয়েশন এবং ভারতের টাটা অ্যাডভান্স সিস্টেমস লিমিটেড 4টি চুক্তিতে স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়ে বলেছেন, মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে সম্পর্ক স্থাপনে ভারত বরাবরই অগ্রাধিকার দিয়ে এসেছে। প্রধানমন্ত্রী গতকাল জম্মু কাশ্মীরের উন্নয়নে 46,000 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেছেন। মহারাষ্ট্রের গড়চিরোলি জেলায় 12 জন কঠোর নকশালবাদী আত্মসমর্পণ করেছে। আজ ঈদ উল আজহা যথাযথ ধর্মীয় মর্যাদায় সারা দেশে ত্যাগের এই উৎসব উদযাপিত হচ্ছে। ফ্রেঞ্চ ওপেন টেনিস প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আগামীকাল শীর্ষ বাছাই জ্যানিক সিনার দ্বিতীয় বাছাই কার্লোস আলকারাজের মুখোমুখি হবেন। আসছি বিস্তারিত খবরে। ভারতের রাফাল যুদ্ধ বিমানে ফিউজেলেজ বা প্রধান অংশ যৌথভাবে নির্মাণের লক্ষ্যে ফ্রান্সের দাসো অ্যাভিয়েশন এবং ভারতের টাটা অ্যাডভান্স সিস্টেমস লিমিটেড 4টি চুক্তিতে স্বাক্ষর করেছে। এই প্রথম ফিউজেলেজ বা যে লম্বা ফাঁপা টিউবটি বিমানের বিভিন্ন অংশকে ধরে রাখে তা ফ্রান্সের বাইরে তৈরি হতে চলেছে। ভারতের বিমান ক্ষেত্রে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং গ্লোবাল সরবরাহ শৃঙ্খলের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। পরে দুটি সংস্থার পক্ষে এক যৌথ প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ভারতের এরোস্পেস পরিকাঠামোর ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। অংশীদারিত্বের অঙ্গ হিসেবে টাটা অ্যাডভান্স সিস্টেমস হায়দ্রাবাদে রাফাল বিমানের পরিকাঠামোগত বিভিন্ন প্রধান অংশ নির্মাণের জন্য একটি ব্যবস্থা গড়ে তুলবে। চুক্তি অনুসারে 2028-এ প্রথম ফিউজেলেজ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। প্রতি মাসে তৈরি হবে 2টি ফিউজেলেজ। ভারতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত কিয়েরি ম্যাথু দুটি সংস্থার মধ্যে এই চুক্তিকে ঐতিহাসিক বলে স্বাগত জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ার এক বার্তায় তিনি বলেন, কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অধ্যায় যা মেক ইন ইন্ডিয়া ও আত্মনির্ভর ভারতের ধারণাকে আরও প্রশস্ত করবে। দাসো অ্যাভিয়েশনের চেয়ারম্যান এরিক ট্রাপিয়ার বলেছেন, এই প্রথম ফ্রান্সের বাইরে রাফালের ফিউজেলেজ তৈরি করা হবে। বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে একটি সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দল জার্মানির বিদেশমন্ত্রী ইউভান ভার্ডেফুলের সঙ্গে সাক্ষাৎ করেছে। জার্মান বিদেশমন্ত্রী পাহেলগামে সন্ত্রাসবাদী হামলার নিন্দা করেছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের প্রতি জার্মানির দৃঢ় সমর্থনের কথা আবারও জানিয়েছেন। পাহেলগামে নারকীয় জঙ্গি হামলার তীব্র নিন্দা করে ভারতকে সমর্থন করার জন্য বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মধ্য এশিয়ার দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়ে বলেছেন, মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে সম্পর্ক স্থাপনে ভারত বরাবরই অগ্রাধিকার দিয়ে এসেছে। তিনি গতকাল নতুন দিল্লিতে কাজাখস্তান, কিরগিজ প্রজাতন্ত্র, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের বিদেশমন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন। মধ্য এশীয় এই দেশগুলির বিদেশমন্ত্রীরা গতকাল যৌথভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ভারত মধ্য এশিয়া চতুর্থ বৈঠকের অগ্রগতি সম্পর্কে তাকে অবহিত করেন। শ্রী মোদী অর্থনৈতিক যোগাযোগ, সংযোগ স্থাপন, প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা এবং বর্তমান প্রেক্ষাপটে সর্বাত্মক সমঝোতার উপর জোর দেন। মধ্য এশিয়ার দেশগুলোর বিদেশমন্ত্রীরা পাহেলগাঁও সন্ত্রাসবাদী হামলারও তীব্র নিন্দা করেন। ভারত এবং মধ্য এশিয়ার দেশগুলি ডিজিটাল পেমেন্ট সিস্টেমগুলি সহ তাদের মধ্যে বৃহত্তর আর্থিক সংযোগের উপর গুরুত্ব দিয়েছে। চতুর্থ ভারত মধ্য এশিয়া সংলাপের যৌথ বিবৃতিতে ব্যাংকগুলির মধ্যে সম্পর্ক উন্নত করা এবং জাতীয় মুদ্রায় ব্যবসা বাড়ানোর আহ্বান জানিয়েছে, যাতে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন এবং জনগণের মধ্যে আদান প্রদানে বৃহত্তর সহযোগিতাকে উৎসাহিত করা যায়। আর্থিক এবং ব্যাংকিং সংযোগের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি জানিয়ে তারা ভারত এবং মধ্য এশিয়ার অংশীদারদের মধ্যে ব্যাংকিং এবং আর্থিক সংযোগকে আরও গভীর করতে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ তৈরির প্রতি আগ্রহ প্রকাশ করেছে। কিরগিজ রিপাবলিক, কাজাখস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের বিদেশমন্ত্রীরা এই বৈঠকে অংশ নেন। মন্ত্রীরা পেহেলগামের সন্ত্রাসবাদী হামলার কঠোর নিন্দা করেন। তারা সকল প্রকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তাদের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তারা জোর দিয়ে বলেন যে সন্ত্রাসবাদী হামলার অপরাধীরা, সংগঠক, অর্থদাতা এবং পৃষ্ঠপোষকদের জবাবদিহি করতে হবে এবং আইনের আওতায় নিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী জম্মু কাশ্মীর সফরকালে 46,000 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের গতকাল শিলান্যাস ও উদ্বোধন করেছেন। তিনি বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে আর্চ ব্রিজ চন্দ্রভাগা সেতু এবং ভারতের প্রথম কেবলের ওপর রাখা রেল সেতু আঞ্জি আর্চ ব্রিজ উদ্বোধন করেছেন। এছাড়াও উধামপুর শ্রীনগর বারামুল্লা রেল লিঙ্ক জাতির উদ্দেশ্যে তিনি উৎসর্গ করেন। এটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 44,000 কোটি টাকা। প্রধানমন্ত্রী বলেছেন,
গুরুত্বপূর্ণ পরিকাঠামোমূলক প্রকল্পগুলোর উদ্বোধন জম্মু কাশ্মীরের উন্নয়ন যাত্রায় এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। অত্যাধুনিক এই পরিকাঠামো জম্মু ও শ্রীনগরের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করবে। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সারা দেশ এখন অভিন্ন এক রেল ব্যবস্থাপনায় যুক্ত হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, উধামপুর শ্রীনগর বারামুল্লা রেল প্রকল্প নতুন উন্নত এক জম্মু কাশ্মীরের প্রতীক, যা ভারতের ক্রমবর্ধমান শক্তির প্রতিফলন। এই দুটি সেতু জম্মু কাশ্মীরের সমৃদ্ধির প্রবেশদ্বার হিসেবে কাজ করবে। প্রধানমন্ত্রী বলেন, ভারত সন্ত্রাসবাদের কাছে মাথা নত করবে না। দুর্ভাগ্যবশত আমাদের প্রতিবেশী দেশ মানবতা এমনকি দারিদ্র্যের জীবিকার বিরুদ্ধে ধারাবাহিকভাবে নানা ক্রিয়াকলাপে যুক্ত। 22 এপ্রিল পহেলগামে পর্যটকদের উপর বর্বরোচিত হামলার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তান পহেলগামের ইনসানিয়াত বা মানবতা এবং কাশ্মীরিয়াত বা কাশ্মীরের সংস্কৃতি দুই ক্ষেত্রের উপরে হামলা চালিয়েছে। ফলে যারা শুধুমাত্র পর্যটনের উপর নির্ভরশীল, সেরকম অনেক কাশ্মীরি পরিবারের জীবিকা আজ সংকটে। প্রধানমন্ত্রী আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতীয় যুব সম্প্রদায়ের সাফল্যের উল্লেখ করে বলেছেন, দেশের তরুণ প্রজন্ম বিশ্বব্যাপী নিজেদের পরিচিতি তুলে ধরেছে। কেন্দ্রীয় এনডিএ সরকারের 11 বছর পূর্তিতে শ্রী মোদী এই তরুণ প্রজন্মের উদ্দীপনা, উদ্ভাবন এবং সংকল্পের প্রতীকরূপে বর্ণনা করে বলেছেন, গত 11 বছরে যুব সম্প্রদায়ের অফুরান প্রাণশক্তি সরকারের কাজে অনুপ্রেরণা জুগিয়েছে। এক সোশ্যাল মিডিয়া বার্তায় তিনি লেখেন, স্টার্ট আপ, বিজ্ঞান, ক্রীড়া, বিভিন্ন সামাজিক কাজ, সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে যুবারা অভাবনীয় কাজ করে চলেছেন। সেবা, সুশাসন ও গরিব কল্যাণের নীতিকে ভিত্তি করে গত এক দশকে ভারত এক অসাধারণ রূপান্তরের মধ্য দিয়ে এগিয়েছে। আকাশবাণী সংবাদের বিশেষ প্রতিবেদনের আজকের বিষয় দূষণমুক্ত বিদ্যুৎ উৎপাদন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভারতের বিশ্বজনীন নেতৃত্ব। আমাদের প্রতিনিধি অভিজিৎ চক্রবর্তীর একটি প্রতিবেদন। 2024-25 অর্থবর্ষে দেশে রেকর্ড 29.52 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা যুক্ত হয়েছে। এর ফলে দেশে মোট এই ধরনের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা পৌঁছেছে 220.10 গিগাওয়াটে। বর্তমানে পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে আকর্ষণীয় দেশগুলির তালিকায় ভারত রয়েছে 7ম স্থানে। জাতীয় গ্রিন হাইড্রোজেন মিশন, বায়ো এনার্জি সম্প্রসারণ এবং বৈদ্যুতিক গাড়ির প্রসারের মতো উদ্যোগ এক নিম্ন কার্বন অর্থনীতির ভিত গড়ে তুলছে। 2030 সালের লক্ষ্যের 9 বছর আগেই COP21 নির্ধারিত 40% অপ্রথাগত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য পূরণ করেছে ভারত। COP26-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঞ্চামৃত লক্ষ্য ঘোষণা করেন, যার চূড়ান্ত লক্ষ্য 2070 সালের মধ্যে কার্বন নির্গমন শূন্যে নামিয়ে আনা। এছাড়া তিনি লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট বা লাইফ মিশন ঘোষণা করেছেন, যার উদ্দেশ্য পরিবেশ বান্ধব জীবনচর্যাকে উৎসাহিত করা। জলবায়ু ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রেও ভারত সক্রিয় ভূমিকা রেখেছে। আন্তর্জাতিক সৌর জোট এবং দুর্যোগ নিয়ন্ত্রণ পরিকাঠামো জোটের অন্যতম প্রতিষ্ঠাতা ভারত এই মঞ্চগুলি অচিরাচরিত শক্তি উৎপাদন ও দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভারত সরকারের শক্তি বিষয়ক উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডক্টর শান্তিপদ গণচৌধুরী বলেন, PM সূর্য ঘরের মতো বেশ কিছু পরিকল্পনা জলবায়ু পরিবর্তনের মতো সমস্যা মোকাবিলায় এক যুগান্তকারী পদক্ষেপ। আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন 2030-এর মধ্যে আমরা নন ফসিল এনার্জি 5 লক্ষ মেগাওয়াট আমাদেরকে তৈরি করতে হবে। তার মধ্যে 3 লক্ষ মেগাওয়াটই হবে সোলার। গ্রিন হাইড্রোজেনের ব্যাপারেও কিছু কাজকর্ম করা হচ্ছে দেশে। তার মধ্যে PM সূর্য ঘর একটা মেজর প্রোগ্রাম, যেটাতে বাড়ির ছাদে ছাদে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ তৈরি করে সেই বিদ্যুৎকে গ্রিডে দিয়ে দিতে হবে। তাহলে আমার যে বিদ্যুতের বিল, সেই বিদ্যুতের বিলটা শূন্য হয়ে যাবে। এবং সেখানে ভর্তুকিও ভারত সরকার দিচ্ছে। 3 কিলোওয়াট পর্যন্ত প্ল্যান্টের জন্য 78,000 টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। এছাড়া কৃষকদের জন্য PM কুসুম প্রোগ্রাম, ইরিগেশন পাম্প বসানো, এইটাও লক্ষ লক্ষ সোলার পাম্প দেশের মধ্যে এখন বসছে। সোলার সেল যাতে আমাদের দেশে তৈরি হয়, সেই কারণে বিভিন্ন রাজ্যে প্রচুর পরিমাণে সোলার প্যানেল এবং সোলার সেল ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। 12 জন কট্টর নকশালবাদী গতকাল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের উপস্থিতিতে গড়চিরোলি জেলায় আত্মসমর্পণ করেছেন। ফডনবিস মুখ্যমন্ত্রী হিসেবে এই দূরবর্তী নকশাল প্রভাবিত অঞ্চলে প্রবেশ করা প্রথম ব্যক্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসের শেষ দিকে কানাডার G7 শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। সে দেশের প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই সম্মেলনে যোগদানের জন্য তাকে টেলিফোনে আমন্ত্রণ জানিয়েছেন।
আজ ঈদ উল আজহা যথাযথ ধর্মীয় মর্যাদায় সারা দেশে ত্যাগের এই উৎসব উদযাপিত হচ্ছে। সকাল থেকেই মুসলিম ধর্মাবলম্বীরা মসজিদ ও ঈদগাহ সহ ধর্মীয় স্থানে বিশেষ ঈদের নামাজে সামিল হয়েছেন। তারপর ঈশ্বরের প্রতি আনুগত্যের নিদর্শন হিসেবে প্রিয় পোষ্যকে উৎসর্গ করারও রেওয়াজ রয়েছে এই উৎসবে, যা বকরি ঈদ নামে পরিচিত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঈদ উদ জোহা উপলক্ষে দেশ ও বিদেশে বসবাসকারী সব ভারতীয় নাগরিক, বিশেষ করে মুসলিম ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও জনগণকে এই উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। ফ্রেঞ্চ ওপেন টেনিস প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আগামীকাল শীর্ষ বাছাই জানিক সিনার দ্বিতীয় বাছাই কার্লোস আলকারাজের মুখোমুখি হবেন। গতকাল প্যারিসে দ্বিতীয় সেমিফাইনালে ইতালির জানিক সিনার সার্বিয়ার নোভাক জকোভিচকে স্ট্রেট সেটে 6-4, 7-5, 7-6 হারিয়ে দেন। মহিলাদের সিঙ্গলসের ফাইনালে আজ শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা দ্বিতীয় বাছাই কোকো গফের মুখোমুখি হবেন। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। ভারতের রাফাল যুদ্ধ বিমানের প্রধান অংশ যৌথভাবে নির্মাণের লক্ষ্যে ফ্রান্সের দাসো অ্যাভিয়েশন এবং ভারতের টাটা অ্যাডভান্স সিস্টেমস লিমিটেড 4টি চুক্তিতে স্বাক্ষর করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:25